মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, গুণগত রসায়নের শেষের অংশটুকু। বাবারা, আশা করি সবাই ভালো আছো। আমি জিৎ বিষয়, ঢাকা মেডিকেল কলেজ। তোমাদের বলছিলাম যে মেডিকেলের জন্য সবচাইতে ইম্পর্ট্যান্ট জায়গা যেখান থেকে প্রশ্ন আসে, সেই জায়গাটা তোমাদের যেখানে সমস্যা সেটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই যে আমাদের হাতে খুব বেশি আর টাইম নাই, এই কারণে খুব কম সময়ের মধ্যে যেন এই 20 থেকে 25 পৃষ্ঠা তোমাদের মুখস্থ হয়ে যায়, সেই কাজটাই করব। তুমি জাস্ট ক্লাসটার সাথে থাকো এবং জাস্ট দেখতে থাকো যে কিভাবে আমি তোমাকে মনে রাখাই দিতেছি। ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে, জাস্ট গিলাই দিব, তুমি জাস্ট পরীক্ষায় গিয়ে আনসার করে দিয়ে চলে আসবা। এই টপিকে তোমাদের অনেক সমস্যা, কেলাসন, আংশিক কেলাসন, পাতন, ক্রোমাটোগ্রাফি, প্রচুর সমস্যা হয় তোমাদের। এই জায়গাটা আমি তোমাদের সমাধান করে দিতেছি। তুমি জাস্ট আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে বাবারা, চলো লেটস গো ফর রাইট। দেখো, গুণগত রসায়নের যে ল্যাবরেটরি ব্যবহার, আমরা মেইনলি যেটা দেখি জৈব যৌগের বা বিভিন্ন যৌগের বিশুদ্ধতা। বিশুদ্ধতা বলতে কি বোঝাইতেছি? কোনো একটা যৌগের গলনাঙ্ক আছে, স্ফুটনাঙ্ক আছে, এবং এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারি সেই যৌগটা কেমন, আসলে সে বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ। মনে করো তোমার কাছে পাত্রে পানি আছে। কি আছে? পানি আছে। ওকে, যদি পানি থাকে, এই পানির ইয়াটা তুমি কি জানো বলো তো? পানির ক্ষেত্রে কি হলো? হ্যাঁ, পানির স্ফুটনাঙ্ক তুমি জানো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তোমার মুখস্থ। তাহলে এইখানে 100 ডিগ্রি চাইতে যদি কমে যায় বা বেড়ে যায়, তাহলে বুঝতে পারবা নিশ্চয়ই এর মধ্যে ভেজাল আছে। ব্যাপারটা এরকম, মনে করো তোমার কাছে একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে কিছু তরল পদার্থ আছে, তুমি জানো না জিনিসটা কি। তুমি ফার্স্টে কি করলা? এইখানে তাপ দিলা। কি করলা? আগুন ধরাই দিলা। আগুন ইমোজি, তাই না? আগুন ধরাই দিছো। যখন আগুন ধরাই দিছো, তাপ দিছো, তুমি দেখতে পাইছো এটা 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে এর স্ফুটনাঙ্ক। তুমি জানো না আসলে কি। এখন তুমি কি করছো এর মধ্যে? যখন কি করছো, ইথানল দিছো। কি দিছো বলো? ইথানল, C2H5OH। তুমি যখন এর মধ্যে ইথানলটা দিছো এবং তাপ দিছো, তখনও দেখো তার স্ফুটনাঙ্ক আছে 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি বলো তো, কোনো একটা যৌগ মেশানোর পরে এর স্ফুটনাঙ্ক চেঞ্জ হওয়া উচিত ছিল কিনা? অবশ্যই ছিল, কিন্তু চেঞ্জ হয় নাই। দ্যাট মিনস এইখানে যেই জিনিসটা আছে সেটা অবশ্যই ইথানল। পানির মধ্যে যদি পানি মিশাও, তাহলে স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি বাদে কি 250 ডিগ্রি বা 98 ডিগ্রি এমন কিছু হবে? পানির মধ্যে পানি মিশাইলে স্ফুটনাঙ্ক তো 100 ডিগ্রি হবে, তাই না? তাহলে তুমি ইথানল মিশানোর পরেও যদি 78.3 ডিগ্রি পাও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ঘটনাটা এখানে বিশুদ্ধ যৌগটাই ছিল। এখন তুমি চিন্তা করো, কোন একটা যৌগ ছিল, তুমি তার তাপমাত্রা বা স্ফুটনাঙ্ক পাইছো কত? 85 ডিগ্রি সাপোজ, এবং তুমি এখানে ইথানল মিশাইছো। ইথানল যদি মিশাও, C2H5OH, ইথানল মিশাইলে তুমি তার স্ফুটনাঙ্ক দেখছো 78 ডিগ্রি চলে গেছে। তাহলে কিন্তু এটা বিশুদ্ধ যৌগ ছিল না। ইথানল মিশানোর পরে আবার ঝামেলা পাকাই ফেলছো তুমি, তাই না? তাহলে যখনই দেখতেছো মিশানোর পরে জিনিসটা সেম আছে, তাহলে ওটা বিশুদ্ধ যৌগ। ক্লিয়ার কিনা? তাহলে জৈব যৌগের বা যে কোনো যৌগ, জৈব হোক অজৈব হোক, তার বিশুদ্ধতার কিছু মানদণ্ড আছে। ওকে, এই যে কেলাসন থেকে ক্রোমাটোগ্রাফি, জিৎ বাবার ইল্লাম টিকাটি নিয়মে তোমাদের শিখাই দিব, চিন্তার কোনো কারণ নাই। তাহলে আমরা যেটা দেখতেছি, কি দেখতেছি? হ্যাঁ, এই যে একটু দেখি, বড় করে দিই। দেখা যায়? ওকে, দেখা যাচ্ছে। এখন দেখো, আহ উম, কি যে হয় দেখো, কেলাসন। এই কেলাসন পদ্ধতিতে আমরা কি করি অ্যাকচুয়ালি? আমরা যেটা করি, কেলাসনের মাধ্যমে কেলাসটা তৈরি করি। কি তৈরি করি? কেলাস তৈরি করি। কেলাস। কিরকম কেলাস? সোডিয়াম ক্লোরাইড তুমি সমুদ্র থেকে তুলে আনছো, এরা কি করছো? তাপ দিছো। তাপ দিলে ওটা কি হয়েছে? পানি ওখান থেকে বাষ্প আকারে উড়ে চলে গেছে। বাষ্প আকারে যদি উড়ে চলে যায়, তাহলে কি হয়েছে বলো তো? এটার মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা কেলাস আকারে তৈরি হয়ে গেল নিচেই, ঠিক না? তাহলে চলো আমরা কয়েকটা জিনিস দেখি এখানে।
আমাদের মেইনলি কি হয়, এই উদাহরণগুলো মনে থাকে না, তাই না? এটাই তো সমস্যা হয়। তাহলে কেলাসনে কি করলাম, ওয়েট, কেলাসন দেখো খুব ভালোভাবে আমার সাথে থাকো, দেখো মুখস্থ হয়ে যাবে। কেলাসন এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ পৃথকীকরণ। সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ কি, পৃথকীকরণ। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সোডিয়াম ক্লোরাইডের সাথে আমরা কিন্তু এইখানে HCl ব্যবহার করি। কারণ কি যেন কেলাসনটা দ্রুত হয়। এই HCl ব্যবহার করার কারণ কি বাবারা, সমায়ন প্রভাব। কি প্রভাব, অবশ্যই সমায়ন প্রভাব। বোঝা গেছে? ওকে, 2 নাম্বার টপিক, আংশিক কেলাসন। আংশিক কেলাসনের কথা যখন চলে আসবে, আমরা কেলাসন তো করবই, এখানে আবার ঝামেলা যেটা হয়েছে, এই কেলাসনটা খুব সুন্দরভাবে করতে হয়। এর ফলে কি হয়, চিনির মিষ্টতা বৃদ্ধি পায়, মিষ্টতা বৃদ্ধি পায়। তাহলে যদি বলে চিনি গাঢ়ীকরণ কোন পদ্ধতিতে ব্যবহার করি, আংশিক কেলাসন। বুঝছো? এরপরে চলে আসো আমাদের যে টপিকটা আছে পাতন। দেখো কয়েকটা উদাহরণ কিন্তু আমি তোমাকে মুখস্থ করাই দিতেছি, যে খাবার লবণ পৃথকী করলে সেটা কেলাসন, খাবার লবণের সাথে একটু মিষ্টিতে চলে আসো, জিনিসটা যত গাঢ় করবা তত ভালো হবে, তাহলে কাছাকাছি থাকতে হবে, তার মানে আংশিক কেলাসন। ক্লিয়ার? পাতন নিয়ে তেমন কিছু জানার দরকার নেই, মনে রাখবা পাতনে আমরা যেটা ব্যবহার করি, একটা লিবিক শীতক ব্যবহার করি। পাতনে কি ব্যবহার করি, লিবিক শীতক ব্যবহার করি। এরপরে চলে আসো আমাদের যেটা জানতে হবে, আংশিক পাতন। আংশিক পাতন, যদি এই পাতনটা করা হয় কখন জানো, পাতনটা করা হয় যদি স্ফুটনাঙ্ক 40 ডিগ্রি এর কাছাকাছি থাকে। স্ফুটনাঙ্কের পার্থক্য, মনে করো একটার স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, আর একটার স্ফুটনাঙ্ক মনে করো 80 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। দুইটার পার্থক্য কত বলো তো? দুইটার পার্থক্য নিশ্চয়ই 20 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ 40 ডিগ্রি এর কম। 40 ডিগ্রির কম যদি হয় তখন আমরা আংশিক পাতন করি। আংশিক পাতন কোথায় পড়ছো বলো তো? জৈব যৌগে পড়ছো। পেট্রোলিয়াম থেকে আংশিক পাতন করলে বা লঘু তেলের আংশিক পাতন করলে বেনজিন, জাইলিন, টলুইন, অ্যালকেন এইগুলো তৈরি হতো না? ওকে, গুড। আংশিক পাতন আমরা কোথায় পড়ছি? সোজা সাপটা হিসাব জৈব যৌগে। ওকে, আর একটা জিনিস মনে রাখো, এইখানে একটু ঝামেলা আছে। দেখো একসাথে মনে রাখাই দিই, হ্যাঁ, একসাথে মুখস্থ করবা, একসাথে মুখস্থ করবা। একসাথে যদি মুখস্থ করতে হয়, আংশিক পাতনের উদাহরণ হচ্ছে রেকটিফাইড স্পিরিট উৎপাদন। রেকটিফাইড স্পিরিট উৎপাদন। ওকে, কিন্তু রেকটিফাইড স্পিরিট থেকে যখন ইথানল তৈরি করতে যাবা, রেকটিফাইড স্পিরিট তৈরি করতেছো, এটা আংশিক পাতন। কিন্তু বাবা, যখনই তুমি এই রেকটিফাইড স্পিরিট থেকে ইথানল তৈরি করবা, তখনই সেটা হয়ে যাবে সমস্ফুটন পাতন। সমস্ফুটন মানে একই তাপমাত্রায় ফুটবে। এখন তো অত ডিটেলস জানার দরকার নাই, তোমাকে উদাহরণটা মনে রাখতে হবে। সো উদাহরণটা মুখস্থ করো, তাহলে একটু ভালো করে বুঝো। রেকটিফাইড স্পিরিট তৈরি করতেছো, আংশিক পাতন, ওই যে বেনজিন বা পেট্রোলিয়াম থেকে রেকটিফাইড স্পিরিট তৈরি করতেছো। কিন্তু যখন রেকটিফাইড স্পিরিটটাকে ব্যবহার করে তুমি মদ তৈরি করতে যাচ্ছ, ইথানল, তখন তার একটা স্ফুটনাঙ্কের কাছাকাছি আসতে হবে না? বলো, রেকটিফাইড স্পিরিটের মধ্যে কি আছে? 96%, 96.4% কি আছে? ইথানল। আর বাকিটা 4.4% কি আছে? পানি আছে। তাহলে এই রেকটিফাইড স্পিরিট থেকে যখন ইথানলটা তৈরি হবে, ইথানল উৎপাদন, তখন সেই প্রসেসটার নাম কি বাবা? সমস্ফুটন পাতন। বুঝো নাই? তাহলে সোডিয়াম ক্লোরাইড পৃথকীকরণ কেলাসন, চিনি গাঢ়ীকরণ আংশিক কেলাসন, রেকটিফাইড স্পিরিট উৎপাদন আংশিক পাতন, রেকটিফাইড স্পিরিট থেকে ইথানল তৈরি সমস্ফুটন পাতন। ক্লিয়ার? এরপরে চলে আসো, আরেকটা পাতন আছে, বাষ্পপাতন। এই বাষ্পপাতনের ইংলিশ টার্মটা লাগে, খুবই আসে, হ্যাঁ। বাষ্পপাতনের ইংলিশ টার্ম হচ্ছে স্টিম পাতন। স্টিম পাতন কোনটা? যারা, এখানে সুন্দর একটা কথা থাকবে, বাষ্পে উদ্দায়ী পদার্থ, ওই যে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়ছো না, ফিউম হুড ব্যবহার করি, যারা উদ্দায়ী পদার্থ ধোঁয়া সৃষ্টি করে সেটার ক্ষেত্রে ফিউম হুড ব্যবহার করি না আমরা? ওকে, এই যে স্টিমে উদ্দায়ী এই কথাটা যদি উল্লেখ থাকে,
স্টিমে উদ্দায়ী, তখন তুমি বলবা উদ্দায়ী। পদার্থের কথা বলে স্টিম পাতন বলে ফেলবা, কোনো কথা নাই। আবার একটা জিনিস মনে রাখো, যখনই যখনই তোমার কি আসবে বলো তো, সুগন্ধি আসবে, মানে ভালো একটা ঘ্রাণ আসতেছে, তখনই তুমি বাষ্পপাতন বলে দিবা। মনে করো এই যে বডি স্প্রে উৎপাদন, বাষ্পপাতন। গোলাপ জল তৈরি, বাষ্পপাতন। অ্যানিলিন তৈরি বা অ্যানিলিন বিষয়, অ্যানিলিনে কিন্তু ভালো ঘ্রাণ আছে, গোলাপ জলে কিন্তু ঘ্রাণ আছে। তবে সুগন্ধির কথা যদি আসে, কোনো কথা নাই, চোখ বন্ধ করে বাষ্পপাতন বা স্টিম পাতন। আমি যদি বলি যে জিৎ ভাইয়া অনেক ভালো ঘ্রাণ হচ্ছে, চারপাশে অ্যারোসল মারছে, অ্যারোসল অ্যারোসল অ্যারোসলে ভালো ঘ্রাণ হোক বা বাজে ঘ্রাণ হোক, ঘ্রাণ কিনা, মানে সেটা স্টিম পাতন। বডি স্প্রে স্টিম পাতন। কোনো জায়গা থেকে তুমি হচ্ছে ইয়া আনতেছো, কি বলে, আহ সুগন্ধি তেল আনতেছো, সুগন্ধি তেল, ডাবুর আমলা হেয়ার অয়েল, ভালো গন্ধ বেরোয়, সুগন্ধি তেল, স্টিম পাতন। কথা ক্লিয়ার? মানে সুগন্ধ বুঝলেই বুঝবা কি স্টিম পাতন। ওকে, এরপরে চলে আসো। তাহলে বাষ্পপাতন গেল, আংশিক পাতন গেল, সমস্ফুটন পাতন গেল। এরপরে আমরা যেটা দেখব ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন, এইটার ক্ষেত্রে একটা অবশ্যই উদ্দায়ী পদার্থ থাকবে। স্টিমে বলুক আর যাই বলুক অত কিছু দেখার দরকার নেই, উদ্দায়ী পদার্থ থাকবে। উদ্দায়ী পদার্থ কারা? যাদেরকে তাপ দিলে কঠিন থেকে ডিরেক্ট বাষ্প হয়ে যায়, মাঝখানে তরল ফেজ বলে তাদের কোনো ফেজ নাই। কারা কারা আছে কয়েকটা উদাহরণ তুমি মুখস্থ করো তো, আসো। কঠিন কার্বন ডাই অক্সাইড বা ড্রাই আইস, এটার নাম কিন্তু ড্রাই আইস, তোমরা জানো না? হ্যাঁ। আয়োডিন, নিশাদল, কর্পূর, বেনজোইক অ্যাসিড, এই নামগুলো মুখস্থ করে ফেলো। দেখো মুখস্থ কিন্তু আমার সাথে সাথে হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবা এদেরকে তাপ দিলে কি হয়, ডিরেক্টলি বাষ্পে পরিণত হয়, কঠিন থেকে বাষ্প, মাঝখানে তরল ফেজ বলে কিছু নাই। ওকে, ন্যাপথালিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, এরা সবাই কি বলতো, উদ্দায়ী পদার্থ। পরীক্ষায় এমন আসলো তোমার কাছে বালি, SiO2 সিলিকন ডাইঅক্সাইড এবং আয়োডিনের মিশ্রণ আছে, তুমি কিভাবে পৃথক করবা বলো তো? চোখ বন্ধ করে ঊর্ধ্বপাতন, এই যে ঊর্ধ্বপাতন। কারণ কি, আয়োডিন কিন্তু উদ্দায়ী পদার্থ। তোমার কাছে খাবার লবণ আর বেনজোইক অ্যাসিড আছে, কিভাবে পৃথক করবা? দুইটা মিশ্রণ আছে, একটা পাত্রে দুইটা মিশ্রণ দিছি, চোখ বন্ধ করে ঊর্ধ্বপাতন, কারণ বেনজোইক অ্যাসিড কি, উদ্দায়ী পদার্থ। বোঝা গেছে? তাহলে ঊর্ধ্বপাতন গেল, বাষ্পপাতন গেল, স্টিম পাতন গেল। এরপরে চলে আসো দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশন, কোনো কথা নাই, এটা আবার দুই রকম আছে। একটা তরল পদার্থ থেকে দ্রাবক নিষ্কাশন, কোন পদার্থ থেকে? তরল পদার্থ থেকে। আরেকটা আছে কঠিন পদার্থ থেকে দ্রাবক নিষ্কাশন। এই কঠিন পদার্থ যেটা, সেইটার পদ্ধতির নাম হচ্ছে সকসলেট নিষ্কাশন বা সকসলেট পদ্ধতি। ঠিক যেই যেই কথাগুলো মুখ দিয়ে বলতেছি প্রত্যেকটা এক একটা MCQ, প্রত্যেকটা মেডিকেলে আসার মতো মেডিকেলে আসবে এবং তোমাদেরও ক্লাসের সাথে সাথে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কঠিন পদার্থ থেকে দ্রাবক নিষ্কাশন করাকে বলা হয় সকসলেট পদ্ধতি বা সকসলেট নিষ্কাশন। চোখ বন্ধ করে তুমি একটা জিনিস মনে রাখবা, ভোজ্য তেল মানে যে কোনো তেল, হ্যাঁ যে কোনো তেল, পুঁটি মাছের তেল, কড লিভার তেল বা তোমার তেল, আমার তেল, জাত তেল, সবার তেল, দ্রাবক নিষ্কাশন। নারিকেল তেল নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন। বিভিন্ন জায়গা থেকে ভোজ্য তেল নিষ্কাশন, দ্রাবক নিষ্কাশন। সুগন্ধি তেল বললে আবার আলাদা জায়গায় চলে যাবে, কিন্তু যে কোনো তেলের কথা যদি বলে আমরা চোখ বন্ধ করে বাবারা দ্রাবক নিষ্কাশন উদাহরণ উত্তর তাকাই দিব। কথা বুঝছো কিনা? আশা করি ক্লিয়ার। চলো আমরা একটু বইতে চলে যাই আবার। এই যে এইখানে দেখো আমাদের এই যে কেলাসনের কথা বলা আছে, কেলাসনের মধ্যে এই যে যদি বলি কোন কোন দ্রাবক ব্যবহার করা হয় এইটা একটু দেখলা। এইখানে দেখো এই যে খাদ্য লবণ বা বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড তৈরি করা, এটা কিন্তু কেলাসনের উদাহরণ, বইতে দেওয়া আছে। বইটা খুললেই তুমি আমার সাথে এটা তো জুম করলে দেখা যাচ্ছে না, সো তুমি বই খুললেই আসলে উদাহরণগুলো দেখতে পাবা। এই পড়ার সাথে তুমি পৃষ্ঠা উল্টাবা, দেখবে এগুলো চলে আসছে। এরপর আমি তোমাকে MCQ সলভ করে দেখাই দিব, দাঁড়াও।
কোনো চিন্তার কারণ নাই। এবং এইখানে একটা HCl ব্যবহার করি, আমরা বলছিলাম এই দেখো বিশুদ্ধ HCl এর জন্য HCl কেন ব্যবহার করি, সম আয়ন প্রভাব, অলরেডি বলছিলাম সম আয়নের জন্য আমরা HClটা ব্যবহার করি, রাইট। আচ্ছা, লেখাটা আসলে বোঝাচ্ছে না, তুমি বই বের করলে হাজারিন আক্তার বই আছে, বইটা বের করলেই দেখতে পাবা। এরপরে চলে আসো আংশিক কেলাসন। অলরেডি আমরা উদাহরণ বলে দিছি, দেখো এখানে চিনির কথা বলা আছে। চিনি মিষ্টতা বৃদ্ধি পাবে, নট চিনি পৃথকীকরণ। চিনিকে পৃথক করবো তো কেলাসন, পৃথককরণ কেলাসন, কিন্তু চিনি গাঢ়ীকরণ বা খাবার লবণের নোনতা স্বাদ বৃদ্ধিকরণ আংশিক কেলাসন। ওকে, পাতন নিয়ে তেমন কিছু জানার দরকার নাই। পাতনে জাস্ট একটা জিনিস জানবা, এখানে লিবিক শীতকটা ব্যবহার করা হয়, লিবিক শীতক। তাহলে লিবিক শীতক কই ব্যবহার করা হয়, পাতনে ব্যবহার করা হয়। আংশিক পাতন অলরেডি বলছি, স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রির বেশি হইলে আমরা সাধারণ পাতন করি, আর 40 ডিগ্রির কম হইলে আংশিক পাতন করি। আংশিক পাতনে অংশ কলামটা ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, অংশ কলাম। পরীক্ষায় প্রশ্ন আসবে, অংশ কলাম ব্যবহার করি যে পাতন, সেটা কোন পাতন বাবারা, আংশিক পাতন। ক্লিয়ার। এখন চলে আসো, এই দেখো অংশ কলাম ব্যবহার করে পেট্রোলিয়াম থেকে বেনজিন টলুইন হাবিজাবি কথা লেখা আছে। একটা কথা লেখা আছে রেকটিফাইড স্পিরিট উৎপাদন, এটা হচ্ছে তোমার কি আংশিক পাতন। এর নিচের লাইনে আছে সমস্ফুটন পাতন। দেখো রেকটিফাইড স্পিরিট থেকে ইথানল উৎপাদন, এই কথাটা সমস্ফুটন পাতনের মধ্যে লেখা আছে এবং এটাই পরীক্ষায় আসবে। বোঝা গেছে, এটাই কিন্তু পরীক্ষায় আসবে। এরপর চলে আসো বাষ্পপাতন বা স্টিম পাতন। অলরেডি একটা কথা বলছি, সুগন্ধি কথাটা থাকবে বা স্টিমে উদ্দায়ী এই কথাটা থাকবে। এই দুইটা কথা যে কোনো একটা কথা যদি তুমি পাও, তুমি চট করে দাগিয়ে দিবা ইল্লাম টিকাটি করে যে স্টিম পাতন। যদি তুমি এই উদ্দায়ী কথা বা সুগন্ধি তেলের কথা না পাও, তাহলে তুমি স্টিম পাতন দাগাইতে পারো, তাহলে কিন্তু মারা খেয়ে গাছে উঠে যাবা। বোঝা গেছে বাবারা। এই দেখো স্টিম পাতন, সুগন্ধ পুষ্প, গোলাপ জল, ইউক্যালিপটাসের পাতা থেকে তেল মানে সুগন্ধি তেল নিষ্কাশন, অ্যানিলিনের বিশোধন, একটু আগে বলছিলাম না, প্রত্যেকটা কথা কিন্তু বলছে, এখানে লেখা আছে। এরপর চলে আসো ঊর্ধ্বপাতন। অলরেডি বলছি উদ্দায়ী পদার্থ থাকবে। কে কে আছে, কর্পূর, ন্যাপথলিন, আয়োডিন, বেনজোইক অ্যাসিড। এছাড়াও আমি আরো অনেকগুলোর নাম লিখে দিছি, যেটা এই বইতে নাই, সেইগুলোর নামও কিন্তু আমি লিখে দিছি। সো তোমার চিন্তার কোনো কারণ নাই। ওকে, পরীক্ষা এমন আসলো, মনে করো সিলিকন ডাইঅক্সাইড আছে প্লাস আয়োডিন আছে, তুমি কেমনে পৃথক করবা, উত্তর হচ্ছে ঊর্ধ্বপাতন। ওকে, চলো দ্রাবক নিষ্কাশন। অলরেডি একটা কথা বলছি, দ্রাবক নিষ্কাশনের মূলনীতি কি জানো, নার্নস্টের বন্টন নীতি। দ্রাবক নিষ্কাশনের মূলনীতি কোনটা বাবারা, নার্নস্টের বন্টন নীতি। দ্রাবক নিষ্কাশন দুই প্রকার, অলরেডি বলছি, তরল পদার্থ থেকে আর কঠিন পদার্থ থেকে। কঠিন পদার্থ থেকে যে দ্রাবক নিষ্কাশন, সেটার নাম হচ্ছে সকসলেট পদ্ধতি। কোথায় গেল, এটা তো ম্যাথ, এই যে এইখানে লেখা আছে, জলীয় দ্রবণ থেকে নিষ্কাশন আর কঠিন পদার্থ থেকে, যেটার নাম সকসলেট নিষ্কাশন। বোঝা গেছে, দুইটা পদ্ধতির নাম দেওয়া আছে। আর দ্রাবক নিষ্কাশনে একটা কথা তোমারে বলে ফেলছি আমি, ভোজ্য তেলের উদাহরণ আসলেই তুমি বলে দিবা দ্রাবক নিষ্কাশন। পরীক্ষাগুলো এইগুলাই কিন্তু বেশি আসে। ওকে, আমরা উদাহরণ দেখি। এই দেখো, নারিকেলের শ্বাসের গুঁড়া থেকে নারিকেল তেল, শস্য বীজ থেকে তেল, মরিচের গুঁড়া থেকে ঝাঁঝালো রং, ওই যে সকসলেট পদ্ধতি যেহেতু কঠিন। ধানের তুষ, চালের কুড়া থেকে ভোজ্য তেল, মানে যত তেল আছে, বুঝছো, যত তেল আছে সবাই হচ্ছে কি বাবা, দ্রাবক নিষ্কাশন। বোঝা গেছে। তুমি বই, আমার এই পড়ানোর সাথে বইটা খুলে একটু বসবা, তাহলে দেখবা জিনিসটা আরো ইজি হয়ে গেছে। এরপর চলে আসো ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে সবসময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা স্থির দশা আর একটা সচল দশা ব্যবহার করি আমরা। কি কি দশা ব্যবহার করি বাবারা, স্থির দশা এবং সচল দশা ব্যবহার করি। এটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু এই প্রশ্নগুলো আসে। যে ক্রোমাটোগ্রাফি অলওয়েজ মাথায় রাখবা রুল অফ টু মেনে চলে। আমি রুলকে টু বলি, যারা আসলে পেইড ব্যাচে ছিলা বা বিভিন্ন ক্লাস আমার দেখছো, তুমি জানো, তোমাদের সাথে একটু মজা করি, এই দেখবা মনে থাকবে রুল অফ টু বা রুল অফ টু। কারণ কি, ক্রোমাটোগ্রাফি দশা কয়টা, দুইটা। ক্রোমাটোগ্রাফি কত প্রকার, দুই প্রকার। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কত প্রকার, দুই প্রকার। দেখো সবকিছু দুই প্রকার। ক্রোমাটোগ্রাফি দশা একটা স্থির মাধ্যম, চলনশীল মাধ্যম। ক্রোমাটোগ্রাফি কয় প্রকার, অধিশোষণ, বন্টন, মানে দুই প্রকার। অধিশোষণ ক্রোমাটোগ্রাফি কত প্রকার, দুই প্রকার। ক্রোমাটোগ্রাফি পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। বন্টন ক্রোমাটোগ্রাফি কত প্রকার, দুই প্রকার। পেপার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি। দেখছো কত সুন্দর করে সবকিছু দেওয়া আছে, শুধু দুই প্রকার জানলেই হয়ে যায়। এখন চলে আসো, এইখানে আমরা যেটা দেখবো,
একটা আছে কলাম ক্রোমাটোগ্রাফি, আর একটা আছে হচ্ছে তোমার পেপার ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফি যেহেতু বন্টনের উপর ভিত্তি করে, এইখানে একটা মান পাবা, সেটা হচ্ছে RF। হ্যাঁ, RF। RF এর ক্ষেত্রে 3টা কথা তুমি মাথায় রাখবা। এটার কোনো এটা একটা অনুপাত। এটা কি অনুপাত? RF, এটার কোনো তাইলে একক নাই। 2 নাম্বার কথা, RF এর মান 0 থেকে 1 এর মধ্যে হবে, কিন্তু 1 হইতে পারবে না। ঠিক আছে, 0 থেকে 1 এর মধ্যে হবে, 1 এর কম, 0 এর বেশি। বোঝা গেছে বাবারা? RF এর মান 0 এর কম, মানে 0 এর বেশি, 1 এর কম। অনুপাত, এর কোনো একক নাই। এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? পেপার ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে প্রযোজ্য। বোঝা গেছে? ঠিক যেই যে কথাগুলো বলছি এগুলো সব মাথায় রাখো। হ্যাঁ, আর কলাম ক্রোমাটোগ্রাফি, কলাম মানে কি বলতো? গাছ দেখছো? একটু গাছ আঁকাই। এটা যদি গাছ আঁকাই, এটা হচ্ছে তোমার মূল, এটা হচ্ছে পাতা। অনেক সুন্দর গাছ হয়েছে, তাই না? ওকে, এটা গাছ, জিৎ বাবার গাছ। সো এই গাছটার এইটা জিনিসটা দেখতে কেমন? কলামের মতো না? বাসার বিম দেখছো না, এই বড় বড় কলাম, কলামের মতো না? তাহলে এই যে গাছের এই জিনিসটা কি? কলামের মতো দেখতে, লম্বা। তাহলে যখনই উদ্ভিদ কথাটা উল্লেখ থাকবে, ভালো করে বুঝো, যে কথাটা বলছি ভালো করে বুঝো, উদ্ভিদ কথাটা উল্লেখ থাকবে, তখন উত্তর হবে কলাম ক্রোমাটোগ্রাফি। কিভাবে মনে রাখছি বুঝতে পারছো? উদ্ভিদ লম্বা, কলামের মতো দেখতে, ইয়া লম্বা, তাল গাছ, তাহলে আমরা বলবো যে এটা কলাম ক্রোমাটোগ্রাফি। ক্লিয়ার? কিরকম প্রশ্ন এমন হবে, উদ্ভিদের নির্যাস থেকে ভিটামিন তৈরি, কলাম ক্রোমাটোগ্রাফি। যেহেতু উদ্ভিদের কথা বলে দিছে, উদ্ভিদের নির্যাস থেকে স্টেরয়েড তৈরি, কলাম ক্রোমাটোগ্রাফি। উদ্ভিদের নির্যাস থেকে জিতবাবা তৈরি, কলাম ক্রোমাটোগ্রাফি। এরকম ব্যাপার স্যাপার। উদ্ভিদের নির্যাস থেকে তোমাকে তৈরি করলাম, এটা কলাম ক্রোমাটোগ্রাফি। কিন্তু যখন উদ্ভিদ কথাটা উল্লেখ থাকবে না, উদ্ভিদ কথাটা উল্লেখ থাকবে না, তখন তোমার উত্তর হবে পেপার ক্রোমাটোগ্রাফি। তাহলে বললাম ভিটামিন তৈরি, পেপার ক্রোমাটোগ্রাফি। স্টেরয়েড তৈরি, পেপার ক্রোমাটোগ্রাফি। অ্যামাইনো অ্যাসিড তৈরি, পেপার ক্রোমাটোগ্রাফি। জিতবাবা তৈরি, পেপার ক্রোমাটোগ্রাফি। তোমাকে তৈরি করলাম, পেপার ক্রোমাটোগ্রাফি। বুঝতে কি পেরেছো? এখন তুমি বলতে পারো স্টেরয়েড ভিটামিন অন্য জায়গায় দ্রাবক নিষ্কাশনে, কিন্তু আমরা এগুলো পড়ি নাই। ওইখানে কিন্তু তেল পড়ছি, তারপর সুগন্ধি পড়ছি, ভিটামিন স্টেরয়েড কি পড়ছিলাম? পড়ি নাই কিন্তু। তাহলে ভিটামিন, স্টেরয়েড, অ্যামাইনো অ্যাসিড, এইগুলা কোথায় পড়ছি? ক্রোমাটোগ্রাফিতে পড়ছি। বোঝা গেছে? তাহলে উদ্ভিদের নির্যাস বললে সোজা কথায় কলাম ক্রোমাটোগ্রাফি, উদ্ভিদের নির্যাস না থাকলে সিম্পল পেপার ক্রোমাটোগ্রাফি। বোঝা গেছে কি বলতে চাইছি? মেসেজটা কি ক্লিয়ার? প্রত্যেকের উদাহরণ দেখো মুখস্থ হয়ে গেছে। আরেকবার আমরা একটু রিক্যাপ করি, চলো। 1 নম্বর কেলাসন, সোডিয়াম ক্লোরাইড পৃথকীকরণ। চিনি গাঢ়ীকরণ, আংশিক কেলাসন মানে মিষ্টতা বাড়াইছি। আংশিক পাতন কি? রেকটিফাইড স্পিরিট উৎপাদন আর জৈব যৌগগুলো উৎপাদন, বেনজিন, টলুইন, হাবিজাবি। তাহলে রেকটিফাইড স্পিরিট উৎপাদন, আংশিক পাতন। সমস্ফুটন পাতন কি? রেকটিফাইড স্পিরিট থেকে ইথানল তৈরি। আচ্ছা গেল। ঊর্ধ্বপাতন কি? উদ্বায়ী পদার্থ থাকবে, আয়োডিন, তারপর হচ্ছে কর্পূর, এইসব হাবিজাবি জিনিসগুলো থাকবে। আচ্ছা, বাষ্পপাতন কি? সুগন্ধি, ঘ্রাণ ছড়াবে, অ্যানিলিন বিশোধন, ইউক্যালিপটাস পাতা। দ্রাবক নিষ্কাশন কি? কঠিন পদার্থ বললে সক্সলেট আর ভোজ্য তেল, যত ধরনের তেল আছে, হ্যাঁ, নারকেলের তেল, তারপর হচ্ছে ভোজ্য তেল, মরিচের লাল গুঁড়া, এগুলা কি? দ্রাবক নিষ্কাশন। এরপরে উদ্ভিদের নির্যাস থেকে ভিটামিন স্টার্ট কি? কলাম ক্রোমাটোগ্রাফি। আর উদ্ভিদের নির্যাস বাদ দিয়ে দাও। হ্যাঁ, তাহলে এমনি সিম্পল জায়গা থেকে ভিটামিন স্টার্ট তৈরি কি হবে? আলাদা করব, পেপার ক্রোমাটোগ্রাফি। এটা হচ্ছে জিত বাবার লুল। আসো এখন দেখো, আমরা একটু কয়েকটা এমসিকিউ সলভ করি, তাহলে জিনিসটা বুঝতে ইজি হবে। এই যে কলাম ক্রোমাটোগ্রাফির উদাহরণ দেখো দেওয়া আছে, উদ্ভিদের নির্যাস থেকে। এখানে একটা লাইন আছে ইলিউশন, সংজ্ঞাটা একটু দেখে নিও। কিন্তু তোমাদের মেন যে জায়গাটা সমস্যা হয়, সেটা কিন্তু আমরা অলরেডি কভার করার চেষ্টা করছি। আর ক্রোমাটোগ্রাফি নিয়ে কিছু বললেই 2 বসাই দিবা। কত প্রকার? 2 প্রকার। এর দশা কয়টা? 2টা, সব 2 2 2 2 2। হ্যাঁ, এই যে RF এর মান দেখো, এটা 3টা বলে দিছি। এটা একটা অনুপাত, কোনো একক নাই, 1 এর মানের চাইতে কম, এবং এটা দ্বারা উপাদান শনাক্ত করা যায়। এইখানে দেখো ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছে, ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছে, একটু দেখাই। এই যে দেখা যাচ্ছে RF এর মান পেপার ক্রোমাটোগ্রাফিতে, RF এর মান কোনটি যুক্ত যুক্ত? অপশন হয়তো দেখা যাচ্ছে না, অপশনগুলো বলে দিচ্ছি। 0.15 আছে, 1.0 আছে, 2.0 আছে, 1.5 আছে।
তাহলে আর এফ এর মান কোনটা হবে? দেখেই বুঝতে পারতেছো 0.15 এটা হবে, কারণ এটা 1-এর চাইতে কম আর 0-এর চাইতে বেশি, তাই না? আর এফ এর মান কি 0 থেকে 1-এর মধ্যে হবে না? তাহলে উত্তর কি হবে? অবশ্যই 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 0.15 হবে। বোঝা গেছে? আসো আমরা আরো কয়েকটা এমসিকিউ সলভ করা দেখি। এই যে আমাদের অনুশীলনী এমসিকিউ আছে, বোর্ড এমসিকিউ আছে, আমরা একটু দেখি। এইখানে একটু যদি দেখাই, আশা করি এখন একটু দেখা যাইতেছে, তারপরেও আরেকটু বড় করি। ওকে, ডান। এইবার ভালো বোঝা যাচ্ছে। দেখো প্রশ্নটা খেয়াল করো, কত চমৎকার প্রশ্ন। একটু নিচে নামাইতে হবে। এই 109 নম্বর প্রশ্নটা খেয়াল করো। একটি তরল জৈব যৌগে 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটে অল্প ইথানল যোগ করছো এবং স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি আছে। চেঞ্জ কি হয়েছে? চেঞ্জ কিন্তু হয় নাই। কি ছিল তুমি জানো না? ইথানল যোগ করছো, স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়। তার মানে কি? মূল তরলটি কি ছিল? অবশ্যই অবশ্যই বিশুদ্ধ ইথানল। সে অবিশুদ্ধ ইথানল কি হবে? তাহলে তো স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যায়, তো গলনাঙ্ক চেঞ্জ হয়ে যায়। ইথানলের সমগোত্রক কেন? সমগোত্রক মিথানল তো ইথানলের সমগোত্রক। মিথানলের স্ফুটনাঙ্ক আলাদা না? বোঝা গেছে? দেখো যা পড়াইছি তাই পরীক্ষায় আসবে, এবং এগুলো বোর্ডেও আসছে, মেডিকেলেও আসছে। তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো, দেখো সব পারবা। এই যা যা পড়াইছি দেখো তুমি সব পারবা। আসো দেখো পরের প্রশ্ন, দেখো 110 নম্বর। যেসব জৈব যৌগ পানিতে অদ্রবণে ফুটন্ত পানিতে স্টিমে উদ্দায়ী হয়, কথা বলে দিছে কিন্তু। স্টিমে উদ্দায়ী হয়, এই যে কিওয়ার্ড গুলো খুঁজতে হবে। যে জিৎ বাবা ক্লাসে কি বলছে, কিওয়ার্ড গুলো খুঁজবা পরীক্ষায়, তাহলে দেখবা আনসার মিলে গেছে। আর কোনো কথা নাই। কেমনে পৃথক করবা? সোজা কথা, স্টিম পাতন বলে দিছি না, স্টিমে উদ্দায়ী হয়, এই কথাটা থাকবে। ওকে, এর পরেরটাতে চলে আসো। আমরা একটু উপরের দিকে নিই। ওকে, এগুলো মুছে দিই। দেখা কি যাচ্ছে? আর একটু উপরে দিই। স্টিম পাতন হয়ে গেল। 111তে চলে আসো। দেখো আমরা একটু মুছি এগুলো। নাও, দুটি ভিন্ন তরলের কোন দ্রাবকের দ্রাব্যতার মাত্রা কম বেশি হয়েছে। দ্রাব্যতার মাত্রা যদি কম বেশি হয়, দ্রাব্যতার উপর পার্থক্য ভ্যারি করলে আমরা কি করব? দ্রাবক নিষ্কাশন করব। তাহলে উত্তর কি হবে? দ্রাবক নিষ্কাশন। আংশিক কেলাসনও করা যাইতো, কিন্তু দ্রাব্যতার পার্থক্য কম হইতে হইতো। কেলাসনও উত্তর হয়, দ্রাবক নিষ্কাশনও উত্তর হয়, কারণ দ্রাব্যতার উপরেই ডিপেন্ড করে আমরা এটা করি। কিন্তু আংশিক কেলাসন কখনো উত্তর দেওয়ার দরকার নাই। এরপর চলে আসো, অধিশোষণের মাত্রা সচল দশা। অধিশোষণ সচল দশা দেখে কি বুঝতেছো? সচল দশা, স্থির দশা, অধিশোষণ, ক্রোমাটোগ্রাফি। আর তো কোনো কথা বলার দরকার হয় না বাবা, এই এত কিছু পড়ার দরকার নেই। ক্রোমাটোগ্রাফি উত্তর। দেখো প্রথম 2 লাইন পরেই আনসার বের করা যায়। এরপর ক্রোমাটোগ্রাফির দশা কয়টা? বলছি না রুল অফ 2। ক্রোমাটোগ্রাফি মানে কি? দুইটা দশা। শেষ। ব্যাপারটা এরকম। দেখো তুমি সবগুলা পারবা। পরের প্রশ্নে আসো। পেপার ক্রোমাটোগ্রাফিতে আর এফ এর মান কোনটি যুক্তিযুক্ত? একটা আছে 0.5, 1.5, 1, 2। কোনটা হবে? 0.5 হবে। দেখছো, মানে পড়াই ফেলছি না সবকিছু। মানে যা যা বলছি এইগুলাই তুমি প্রশ্নে পাবা। চলো আরো কয়েকটা এমসিকিউ আমরা সলভ করি, দেখি আরো নিচে কিছু আছে নাকি। না, এই পাশে আর কিছু নাই। তোমাদের যেই টপিকে সমস্যা ছিল আমরা একটু পরের স্লাইডে যাই। এই যে এইখানেও কয়েকটা কথাবার্তা বলা আছে, একটু জুম করি। দেখা যায়? আশা করি দেখা যায়। ওকে, দেখো ক্রোমাটোগ্রাফিতে নিচের কোন মূলকটি অধিশোষণের ইয়া হয়? এই জিনিসটা জানার ক্ষেত্রে আগে জানতে হবে অ্যাসিড, তারপরে হয় হচ্ছে তোমার অ্যালকোহল, অ্যাসিড অ্যালকোহল, এরপরে যে বাকি জিনিসগুলো হবে অ্যামিন হবে, তারপরে অ্যালডিহাইড হবে। অ্যালডিহাইড হবে সবার লাস্টে। ওকে, তাহলে দেখো তো কি আছে। এইখানে যেটা আছে, কার্বক্সিলিক অ্যাসিড সবার শুরুতে থাকবে। অধিশোষণ সবচেয়ে বেশি কার? কার্বক্সিলিক অ্যাসিডের। কার্বক্সিলিক অ্যাসিড এটা মাঝখানে আছে, তাহলে এটা হবে না। এটা সেকেন্ড আছে, এটা হবে না। এইটাতে প্রথমে আছে ক নম্বরে। উত্তর তাহলে কি হবে? ক হবে। বোঝা গেছে? কার্বক্সিলিক অ্যাসিড কি সবার সক্রিয়তা না? সক্রিয় বেশি, এটার অধিশোষণ বেশি হবে। এরপরে চলে আসো, দেখো তো 139 নম্বর তুমি পারবা কিনা। প্রশ্ন দেখে তুমি আনসারটা বলে দিতে পারবা, এটা তুমি কমেন্ট করো দ্রুত দ্রুত কমেন্ট করো, একটু পজ করে কমেন্ট করো, দেখো তুমি পারো কিনা।
কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়? দ্রাবক নিষ্কাশন, ভোজ্য তেলের কথা বলা হয়েছে। এরপরে চলে আসো, আমরা আরেকটু উপরে উঠি। কোনটি অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে দ্রবণীয় হয়? এটা তুমি অলরেডি জানো, এটা হবে কপার। এর পরের প্রশ্নটা দেখো, এটাই লাস্ট। অবিশুদ্ধ বেনজোইক অ্যাসিডকে বিশোধন করবা। বেনজোইক অ্যাসিড কি জিনিস? এটা উদ্বায়ী পদার্থ না? কি হবে? শেষ। ঊর্ধ্বপাতন। কই, এই যে ঊর্ধ্বপাতন। মানে বুঝতে পারছো? তুমি কোশ্চেন সলভ করলে দেখতে পাইছো যে আমি যা পড়াইছি সেগুলাই পরীক্ষায় আসছে, ইভেন মেডিকেলেও এইগুলাই আসবে। সো যা পড়াইছি এবং ঠিক যেভাবে মনে রাখতে বলছি সেটা মনে রাখো। দেখো তোমার এটা মনে থাকে কিনা, এবং সলভও তো করলাম, আমরা প্রশ্ন দেখেও বুঝতে পারলাম। আশা করি তোমার এই টপিকে আর কোনো সমস্যা থাকার কথা না। অ্যাকচুয়ালি এই যে টপিকটা, এটা মানে ইন্টারমিডিয়েটে কেউ পড়ে আসে না তো, আবার অনেকে এইটা মানে প্রবলেম ফেস করে যে কেমনে মনে রাখবো, বুঝি না, এত পড়া। আগে তোমাকে বুঝতে হবে কি আসে। তুমি দেখো প্রশ্ন সলভ করে দিলাম না, এবং তোমাকে মনে রাখার টেকনিকও দিয়ে দিলাম না, 3-4 বার করে একই জিনিস 2 বার করে পড়াই দিলাম। তুমি দেখো এখন মনে থাকে কিনা। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অন্তত একটু জানাও যে তোমার এটা আসলে হেল্পফুল হচ্ছে কিনা। না হলে তুমি যে সমস্যাটা জানাচ্ছ এবং আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাকে মনের মুখস্থ রাখানোর। ঠিক আছে, ক্লাসের পড়া ক্লাসেই হয়ে যাবে। ঠিক আছে বাবারা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং পরীক্ষা একটা ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে হবে। কেমিস্ট্রিতে 25-এর মধ্যে তুমি ন্যূনতম 23 কারেক্ট করে চলে আসতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।